আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। অন্য কোনো দেশে যাব না, যদি মরতে হয় ভারতেই মরব, এরকম একটি কথা বলেছেন পতিত ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি এখন ভারতে অবস্থান করছেন। তো যারা শেখ হাসিনার শাসনামলে দারুণভাবে নিগৃহীত ছিলেন, তারা সকলেই আমাদের মতো এত নরম করে শেখ হাসিনা সম্পর্কে কথা বলেন না। এই সংবাদটি গত 8 এপ্রিল 2026 বুধবার নানা গণমাধ্যমে এটি প্রকাশিত হয়েছে, বিশেষ করে প্রিন্টিং মিডিয়ায়। এবং এই সংবাদ দেখার পরে আমি নিজে যেমন চমকে গেছি, আমার ধারণা যারা দেখেছেন তারা সকলেই বিস্মিত হয়েছেন। আবার তারা বিশ্বাসও করেছেন যে এমনটি হওয়াটাই স্বাভাবিক। শেখ হাসিনা একসময় খালেদা জিয়াকে কটাক্ষ করে বলতেন যে আপনি বাংলাদেশ পছন্দ না হলে আপনার পেয়ারা পাকিস্তানে চলে যান। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও আপোষহীন দৃঢ়চেতা মানসিকতার বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশ ছেড়ে কোথাও যেতে রাজি হননি। সর্বশেষ তার চিকিৎসা বাংলাদেশেই হয়েছে এবং তিনি বাংলাদেশের মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করার এক অপরিসীম সুযোগ আল্লাহ তাআলা তাকে কৃপা করে তাকে দান করেছেন। অথচ তিনি দম্ভ সহকারে এই কথা বলতেন। তিনি জনরোষের মুখে পালিয়ে যে তিনি আগে বিশ্বনেত্রী ছিলেন, তার একমাত্র ঠিকানা হলো ইন্ডিয়া। বিগত 17 বছর শেখ হাসিনার ঘাড়ে বন্দুক রেখে ভারত বাংলাদেশের স্বার্থবিরোধী এবং তার স্বার্থের অনুকূলে এত বেশি সুবিধা পেয়েছে, এত একটা প্রাইম টাইম ইন্ডিয়ার জন্য গেছে, যেটি 54-55 বছরের ইতিহাসে ভারত আর কখনোই এটি উপভোগ করতে সক্ষম হয়নি। ফলে ভারত, সেই পতিত ফ্যাসিবাদী সরকার, জনগণের শত্রু, তাকে ভারত আশ্রয় দিয়েছে। শেখ হাসিনা একমাত্র সেখানেই আশ্রয় পেয়েছেন। ফলে তার এই যে ইচ্ছা যে তিনি মরলে ভারতেই মরবেন, এটিকে জনগণ খুব স্বাভাবিকভাবে নিয়েছে। তবে যারা অত্যন্ত রূঢ় মন্তব্য করার ক্ষেত্রে শেখ হাসিনার বিরুদ্ধে অভ্যস্ত, তারা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম এমন একটি নিষ্ঠুর প্রশ্ন করছেন যে আপনি যদি ভারতে মৃত্যুবরণ করেন তাহলে আপনার শেষকৃত্য কি দাফনের মাধ্যমে হবে, নাকি চিতায় উঠিয়ে আপনাকে দাহ করা হবে। আমরা যদিও যারা পরিশীলিত গণতান্ত্রিক মানসিকতার মানুষ, তারা এই ধরনের মন্তব্যকে প্রশ্রয় দিতে রাজি না, কিন্তু আমাদেরকে দেখতে হচ্ছে, শুনতে হচ্ছে, এবং এই দেখা এবং শোনার জন্য মূলত দায়ী শেখ হাসিনা নিজে। আমি যেভাবে গণমাধ্যমে সংবাদটি এসেছে আমি আপনাদেরকে একটু প্রথমে পড়ে শোনাই। বাংলাদেশের গদিচ্যুত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো অবস্থাতেই অন্য কোনো দেশে যেতে রাজি নন। তার পছন্দ ভারত এবং এখানেই তিনি আছেন। এমনকি তিনি স্পষ্টভাবে বলেছেন, মরলে মরব ভারতেই। এই অবস্থানের কারণে কাতারে স্থানান্তরের প্রস্তাব ভেস্তে গেছে। অন্তর্বর্তী জমানায় হাসিনাকে অন্য কোনো দেশে পাঠানোর বিষয়ে ভারত, বাংলাদেশ ও কাতারের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা হয়েছিল, কিন্তু শেখ হাসিনা দৃঢ় অবস্থান নেন। তিনি জানিয়েছেন তিনি শুধু ভারতে থাকবেন এবং অন্য কোনো দেশে স্থানান্তরিত হবেন না। কাতারে পাঠানোর সম্ভাব্য পরিকল্পনাকে তিনি কার্যত ব্যর্থ করে দিয়েছেন। প্রত্যর্পণের দাবিতে চাপ বাড়ার সময় তৃতীয় কোনো দেশে পাঠানোর বিষয়েও আলোচনা শুরু হয়। এক পর্যায়ে কাতার এতে সম্মতি দেয়। তবে ভারত জোরপূর্বক শেখ হাসিনাকে অন্য কোনো দেশে পাঠানোর ইচ্ছা বা পরিকল্পনা রাখেনি। ফলে কূটনৈতিক তৎপরতা কার্যকর হয়নি এবং হাসিনা ভারতেই থাকেন। বর্তমানে দেশে পাঠানোর বিষয়ে কোনো দৃশ্যমান চাপ নেই। দায়িত্বশীল কূটনৈতিক সূত্র জানাচ্ছে, ভারত সরকারও শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে অনেকটাই আগ্রহ হারিয়েছে। নির্বাচনী পরিস্থিতিতে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করানোর জন্য ভারত নানাভাবে চেষ্টা চালিয়েছে। প্রথমে সাবের হোসেন চৌধুরীকে বিকল্প হিসাবে বিবেচনা করা হয়েছিল, কিন্তু হাসিনা তাতে সম্মতি দেননি। পরবর্তীতে রেহানার ছেলে রাদওয়ান সিদ্দিকী ববিকে দিল্লিতে ডেকে আলাপ করা হয়। শেখ হাসিনার সঙ্গে আলোচনা হলেও তিনি সায় দেননি। ভারতের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে বাংলাদেশের নির্বাচনে ভারত সবুজ সংকেত দিয়েছে। নির্বাচনের পর পরিস্থিতি পাল্টে গেছে। এখন ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক যোগাযোগ বেড়েছে। দুদেশেই সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করতে চাইছে। ধীরে ধীরে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হচ্ছে, যদিও পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে নয়।
কৌশলগত কারণে বিজেপি সরকার ভিসা খোলার বিষয়ে আগ্রহ দেখায়নি। 2024 সালের 5ই আগস্টের পর থেকে সকল প্রকার ভিসা কার্যত বন্ধ ছিল, তবে বিশেষ ক্ষেত্রে সীমিতভাবে চালু আছে। সংক্ষেপে শেখ হাসিনা দৃঢ় অবস্থান নিয়েছেন ভারতেই থাকার এবং কাতার বা অন্য কোনো দেশের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ভারতের প্রচেষ্টা ব্যর্থ হলেও নির্বাচনের পর ঢাকা দিল্লি সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এই সংবাদটির মধ্যে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভারত শেখ হাসিনার দায় থেকে মুক্তি পাওয়ার একটা বিষয়ে সম্মত হয়েছিল। সেখানে বাংলাদেশ, ভারত, কাতার 3 দেশের মধ্যে একটা আলোচনা হয় এবং শেখ হাসিনাকে কাতারে পাঠিয়ে দেওয়ার ভারতের প্রস্তাবে বা বাংলাদেশের সম্মতি জ্ঞাপনে কাতার সম্মত হয়েছিল। কিন্তু হাসিনা কাতারে যাওয়া নিরাপদ মনে করেনটি, এমনটি ভাবাটাই সঙ্গত। কারণ কাতার একটি মুসলিম অধ্যুষিত দেশ, শেখ হাসিনা সেখানে নিরাপদ বোধ করেননি। কাতারে বেশ উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিরা বসবাস করে এবং চরমভাবে নিগ্রহের শিকার বাংলাদেশিদের বিপুল সংখ্যক সেখানে তাদের আত্মীয় স্বজন থাকায় শেখ হাসিনা হয়তো নিরাপত্তার অভাব এভাবে বোধ করেছেন যে সেখানে তিনি তার জীবন এবং তার সম্মান এটি ঝুঁকির মধ্যে পড়তে পারে, যেটি ভারতে থাকলে কোনোভাবেই তিনি এটি এরকম ঝুঁকি আছে এমনটি তিনি বিশ্বাস করেন না বলেই তিনি ভারতে থাকতে চান। আমরা জানি না কার মৃত্যু কোথায় হবে, তবে শেখ হাসিনার এই শেষ ইচ্ছা যদি সত্যিই আল্লাহ তাআলা পূরণ করেন তাহলে নিশ্চয়ই সেটি বাংলাদেশের ইতিহাসে একটি অন্যরকম বিষয় হয়ে সারা জীবন মানুষের এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু হয়ে থাকবে। এখন এই শেখ হাসিনা যে ভারতে আছেন, ভারতীয় কর্তৃপক্ষ তাকে রেখেছেন। ভারতীয় কর্তৃপক্ষ আগে যেমন শেখ হাসিনাকে একচ্ছত্র তারা সমর্থন জানাতেন, পরিস্থিতি পরিবর্তনের প্রেক্ষিতে এখন শেখ হাসিনা তাদের জন্য একটা বোঝা হয়ে গেছে, এটা বলা বাহুল্য। ওই একই দিন অর্থাৎ গত 8 এপ্রিল বুধবার সংবাদ মাধ্যমে আরও একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যার শিরোনাম হলো হাসিনা নয়, ভারতের এখন প্রয়োজন বাংলাদেশ। অর্থাৎ যে কথাটি দীর্ঘদিন বাংলাদেশিদের পক্ষ থেকে বলা হচ্ছে যে ভারত একটি রাজনৈতিক দল অথবা ব্যক্তি হিসাবে শেখ হাসিনার সঙ্গে যে সম্পর্ক রাখার নীতি অবলম্বন করেছে এটি বাংলাদেশের মানুষ কোনো কারণেই পছন্দ করে না এবং বাংলাদেশে এই কারণে ভারত বিদ্বেষ ক্রমাগত বাড়ছিল এবং সেটা এখন চূড়ান্ত পর্যায়ে। ফলে একটা পর্যায়ে বাংলাদেশিদের পক্ষে আলোচনা এমন ছিল যে পিপুল টু পিপুল রিলেশনটাই এটি বাংলাদেশ এবং ভারতের সম্পর্ককে সুন্দর করার ক্ষেত্রে, সহনীয় করার ক্ষেত্রে অত্যন্ত জরুরি। পার্টি টু পার্টি বা পার্সন টু পার্সন নয়। ভারত সম্ভবত সেই পথেই হাঁটতে শুরু করেছে। এই শিরোনামটি তারই একটি উৎকৃষ্ট প্রমাণ হতে পারে। এখানে এই সংবাদটি যেভাবে এসেছে আমি তার অংশ বিশেষ পড়ে শোনাই। হাসিনার পতনের পর ভারতীয় নীতি নির্ধারকরা বলছেন বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করাটা ভুল সিদ্ধান্ত, আর এ কারণেই বাংলাদেশ তাদের হাতছাড়া হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের মানুষ হয়েছে ভারত বিরোধী। এই মুহূর্তে বাংলাদেশের কোনো একটি রাজনৈতিক দল বা শক্তি নেই যারা কিনা ভারতের পক্ষ নিয়ে কথা বলছে। এসব কারণেই হয়তো ভারত তাদের বাংলাদেশ নীতি পরিবর্তন করতে যাচ্ছে। শেখ হাসিনাকে সোশ্যাল মিডিয়ায় কথা বলতে দিচ্ছে, কিন্তু সরাসরি কথা বলতে দিচ্ছে না। আওয়ামী লীগ নেতাদের সাক্ষাৎও হচ্ছে না তাদের দলীয় নেত্রীর সঙ্গে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ লন্ডন থেকে সম্প্রতি ভারত এসেছিলেন। উদ্দেশ্য ছিল হাসিনার সাথে সাক্ষাৎ। 3 সপ্তাহ অপেক্ষা করে তিনি ফিরে গেছেন, সাক্ষাৎ হয়নি হাসিনার সঙ্গে। এছাড়া জাহাঙ্গীর কবির নানক ইন্ডিয়ায় এসে চেষ্টা করেছিলেন, তিনি সফল হননি। ওবায়দুল কাদের তো দিনের পর দিন, মাসের পর মাস চেষ্টা করেও শেখ হাসিনার সাক্ষাৎ পেতে ভারতীয় কর্তৃপক্ষের মূলত অনাগ্রহের কারণে তিনিও এক্ষেত্রে সফল হননি। এর মধ্যে যেটি ঘটছে দেখবেন, গত 6 এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা তিনি দেখা করেছেন। সৌজন্য সাক্ষাৎ বলা হলেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিজিট বলেই এর সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সেখানে নানা বিষয়ে কথা হয়েছে, এমনকি তারেক রহমানকে ভারত সফরের বিষয়ে সেখানে গুরুত্ব দিয়েই আমন্ত্রণ করা হয়েছে এবং এই যে পিপুল টু পিপুল এক্সচেঞ্জ সে বিষয়ে জোর দিয়ে কথা বলা হয়েছে।
দুদেশের ভৌগোলিক ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে নতুন সুযোগ তৈরির উপরে সেখানে গুরুত্ব আরোপ করা হয়েছে। এছাড়া জনস্বাস্থ্য, আর্থিক অন্তর্ভুক্তি, নারীর ক্ষমতায়ন, গ্রামীণ উন্নয়ন, দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, ব্যবসা সহজীকরণ, প্রযুক্তিগত অংশীদারিত্ব এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয় নিয়েও সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির যেভাবে জানান, ভারত থেকে পাইপলাইনের ডিজেল আনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বাংলাদেশের জন্য এই মুহূর্তে এটি একটি বড় কনসার্ন। ডিজেলের সংকট সমাধানে এক্ষেত্রে ভারত সহযোগিতার হাত ইতিমধ্যেই বাড়িয়েছে। এটি নিয়ে আরও কার্যকর পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনের কথা হয়েছে। হুমায়ুন কবির আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া, দুই দেশের মানুষের সঙ্গে সম্পর্ক রক্ষাই মূল লক্ষ্য। দুই দেশের মধ্যে পজিটিভ সম্পর্ক থাকলে অনেক কিছুই সমাধান সম্ভব বলে মনে করেন হুমায়ুন কবির। তিনি আরও বলেন, শেখ হাসিনার সঙ্গে যে সম্পর্ক ছিল তা আর হবে না। শেখ হাসিনার পার্ট বাংলাদেশে শেষ। এই কথাগুলোর মধ্য দিয়ে বোঝা যায় যে ভারতের মনোভাবে যে পরিবর্তন ঘটছে সেটি তো একেবারে স্পষ্ট। এছাড়া গত মঙ্গলবার 7ই এপ্রিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং তার সফরসঙ্গী হিসাবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তারা ভারত সফরে গেছেন। মূলত 10 থেকে 12ই এপ্রিল মরিশাসে অনুষ্ঠেয় ভারতীয় মহাসাগরীয় সম্মেলনে অংশগ্রহণের জন্যই পররাষ্ট্রমন্ত্রী বা তার সফরসঙ্গীদের এই সফর। সেখানে পথিমধ্যে দিল্লিতে তিনি যাত্রা বিরতি করবেন এবং সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে 8 এপ্রিল বুধবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই একই দিন বিকেল 4টায় বাণিজ্য ভবনে বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে এবং 5:30টায় আকবর রোডের একটি ভবনে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী, ভারতীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গেও পররাষ্ট্রমন্ত্রী বা তার টিমের বৈঠক হয়েছে। এই বৈঠকগুলো অত্যন্ত রিমার্কেবল এবং গুরুত্বপূর্ণ। এবং এখানে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে, যেটি আনুষ্ঠানিকভাবে উজ্জ্বল রাখা হয়েছে। সেটি হলো ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর একটি বৈঠক হবে। এটিকে স্বাভাবিকভাবে একটি হাই প্রোফাইল সফর বলা যায়, যদিও ঢাকার পক্ষ থেকে জানানো হয়েছে এটি একটি শুভেচ্ছা সফর বা যাত্রা বিরতি, কিন্তু ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সে দেশের মিডিয়া অ্যাড্রেস করেছে এটি সরকারি সফর। অর্থাৎ ভারতের দিক থেকে আগ্রহটা এখানে যে বেশি সেটি অত্যন্ত দৃশ্যমান। এবং 7ই এপ্রিল মঙ্গলবার খলিলুর রহমান এবং তার টিম ভারত পৌঁছালে তাদেরকে যে কোনো সময়ের তুলনায় অতিরিক্ত অ্যাটেনশন দিয়ে একটি গুরুত্বপূর্ণ সম্বর্ধনা, উষ্ণ সম্বর্ধনা তাদেরকে জানানো হয়েছে। এই কথাগুলোর অর্থ হলো, হাসিনা ইজ নট মেইন কনসার্ন। ইন্ডিয়ার কাছে হাসিনা এখন গুরুত্বপূর্ণ না, বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ। নতুন নির্বাচিত গণতান্ত্রিক সরকারের সঙ্গে সম্পর্কের নতুন মাত্রা এটি ভারত করতে যাচ্ছে। এবং আমরা জানি যে রিলেশনশিপ একটা বিষয়, ফ্রেন্ডশিপ আর একটা বিষয়, এর মধ্যে হোস্টাইল রিলেশনশিপ এটা একটি বিষয়। ভারতের সঙ্গে দীর্ঘদিন বাংলাদেশের একটা হোস্টাইল রিলেশনশিপ ছিল এই হাসিনা এবং আওয়ামী লীগের কারণে। এটি এখন হয়তো একটা রিলেশনশিপের অর্থাৎ সম্পর্ক উন্নয়নের মাত্রায় পৌঁছচ্ছে। যদি ভারত বাংলাদেশের স্বার্থ বিঘ্নিত না করে সৎ প্রতিবেশী সুলভ আচরণ করে, নিঃসন্দেহে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা রিলেশনশিপ থেকে ফ্রেন্ডশিপে পৌঁছানো এটি যথেষ্ট সহজ হবে। আমি আমার কথায় আবারও ফিরে যাই। শেখ হাসিনা ভারতে মরতে চান, তিনি মরুন। তার মৃত্যু বাংলাদেশে কোনো আলোড়ন সৃষ্টি করবে এমনটি মনে করার কোনো কারণ নাই। কারণ তিনি জীবিত থাকলে এবং বাংলাদেশে থাকলে বাংলাদেশের মানুষের জন্য তিনি যে মৃত্যু খুব খনন করেছিলেন, সেখান থেকে বাংলাদেশের মানুষ হাঁপ ছেড়ে বেঁচেছে। তিনি তার পেয়ারা ইন্ডিয়াতেই যদি তার আল্লাহ তাআলা তার মৃত্যু কবুল করেন, সেটি একান্তই তার ব্যক্তিগত বিষয় অথবা তার পরিবারের বিষয়। এ নিয়ে বাংলাদেশের মানুষের তেমন কোনো হাপিত্তেশ করার কোনো কারণ আছে এটি মনে করার কোনো কারণ নাই। তবে ওই যে দিন শেষে যার যেমন চরিত্র তিনি তা প্রকাশ করবেনই, যার মনে যে বাসনা তিনি মনের অন্তরে পুষে রাখেন, সেটি কোনো না কোনো সময়
সচেতনভাবে হোক অসচেতনভাবে হোক সেটি প্রকাশিত হবে। মরলে ভারতেই মরব, শেখ হাসিনার এই ইচ্ছা, আগ্রহ অথবা তার কথা অথবা তার প্রতিক্রিয়া, এটি তার ভিতরে যে সুপ্তভাবে যে বাসনা তিনি পুষে রেখেছিলেন সেটিরই বহিঃপ্রকাশ বলে বাংলাদেশের মানুষ মনে করে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।